নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত বিষ্ণুবাটি গ্রামে। আমরা কথা বলবো এই গ্রামের একজন সফল চাষি বন্ধুর সাথে, যিনি চাষবাস করে আজকে সফল হয়েছেন। শুধুমাত্র যে ধান চাষ বা সবজি চাষ করেই যে সফল হয়েছেন তা নয়, প্রাণী পালন করেও কিন্তু আজকে তিনি স্বনির্ভর হয়েছেন। এইরকম একজন চাষি বন্ধুর নানা অভিজ্ঞতার কথা আজ আমরা শুনবো। আপনার নাম? নমস্কার, আমার নাম তপন কুমার ঘোষ, ব্লক বোলপুর শ্রীনিকেতন। আচ্ছা তপন বাবু, মূলত আপনি কি কি চাষবাস করে আজকে সফল হয়েছেন? আগে তো ধান চাষ, সবজি চাষ এগুলো সবই আছে। এখন যেমন তিল আছে মাঠে, মুগ কলাই আছে, কালো কলাই আছে। পাশাপাশি এখন আমি জোর দিয়েছি প্রাণী পালনের। যেমন গরু যেমন আমার এখন মোটামুটি 20টা মতো গাই বাছুর মিলে আছে, গাই গরু। এবার গাই গরুর যেমন দুধের একটা বিশাল এখন ডিমান্ড, আমাকে বাজারে বেচতে হয় না, গ্রামেই বিক্রি হয়ে যায়। তার পাশাপাশি আমার ছাগল আছে, 15টার মতো ছাগল আছে। আর আমার এর সঙ্গে আমার মাছ চাষও আছে। মাছ চাষের পুকুরের ওপরে আবার হাঁসও আছে, 200টার মতো হাঁস আছে। 100টা খাকি ক্যাম্বেল আর 100টা ইন্ডিয়ান রানার। এই যে এত কিছু করেন আপনি, একদিকে ধান চাষ করেন, সবজি চাষ করেন, হাঁস মুরগি রয়েছে, মাছ চাষও করে থাকেন, মূলত এইটার উপরে আপনি আজকে নির্ভরশীল এবং আজকে স্বনির্ভর হয়েছেন। তো কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত আছেন? এইটা আমি 15 বছর ধরে করছি। এর জন্য কোথাও থেকে কি সহযোগিতা পেয়েছেন? আমার প্রথম শিক্ষাগুরু হচ্ছে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র। ওখানে আমি 2008 সালে প্রথম যাই ট্রেনিং করতে। ওখানে ট্রেনিং করার পর আস্তে আস্তে আমি আমার কিছু এই চাষবাসের সঙ্গে যুক্ত হই। তারপর আস্তে আস্তে সেখান থেকে আমি চাষের নতুন নতুন টেকনিক ওনাদের কাছ থেকে পেয়েছি। ওনারাও আমার বাড়িতে এসে আমাকে হাতে কলমে কিছু জিনিস শিখিয়ে গেছেন। ওনাদের ওই অভিজ্ঞতা আমি কোনোদিনই ভুলবো না, এবং ওনাদের সহযোগিতায় আমি নিজের স্বাবলম্বী হতে পেরেছি। তো আজকে ধান চাষ করে তো সফল হয়েছেন, পাশাপাশি আপনি প্রাণী পালন করে থাকেন, বলেন বিভিন্ন জাতের মুরগি বা হাঁসও রয়েছে। তো কিভাবে এদের পরিচর্যা করেন? আমি সকালবেলায় উঠে প্রথমেই জল, তারপরে খাবার, এবং আমি মেডিসিন কম ইউজ করি। যেমন সকাল দিকে মাসে একবার করে কাঁচা হলুদ আর রসুন বেটে প্রথমেই জলে দিয়ে দেওয়া হয়। সেই জলটা হাঁস মুরগি সবাই খায়। তারপর খাবার দিই। হ্যাঁ, খাবার বলতে আমি দানা খাবার নিজেই তৈরি করে নিই। যেমন ভুট্টা কিনে নিয়ে ভেঙে নিই বাড়িতে, আর চালের খোল মিল থেকে কিনে নিই, আর রাইস ব্রান যেটা সিল্কি সেটাও মিল থেকে কিনে নিয়ে এসে ওর সঙ্গে মাঝে মাঝে একটু মিনারেল মিক্সচার, যেমন লবণ, খোল, এগুলো ওর সঙ্গে পাইল করে আমি হাঁস মুরগিকে খাওয়াই। তো দিনে কতবার খাবার দেন? হাঁসকে দিনে 2বার আর মুরগিকে 3বার। তো কি কি জাতের মুরগি আছে? মুরগি আছে এখন আমার আছে করকনাথ, বনরাজা, কাবেরী, এই কটা এখন আপাতত। তো এই যে বিভিন্ন জাতের মুরগি চাষ করেছেন, এগুলো তো রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সাহায্য পেয়েছেন। হ্যাঁ, প্রথম দিকে পেয়েছি, তারপর এখন নিজেই আমরা বাচ্চা কিনে নিয়ে আসি। ওই বাচ্চা পালন করে তারপর ডিম হয়, তারপর মাঝে আমরা বিক্রি করে দিই। 1 বছর পর ওগুলো বিক্রি করে আবার নতুনত্ব নিয়ে আসি। তো বর্তমানে করকনাথ বা বনরাজ যে মুরগি বলছেন, কতগুলো আছে? এখন আছে 50টা করকনাথ আর 50টা বনরাজা, আর লাল মুরগি যেটা ওইটা আছে 20টা মতো। তো এদের চাহিদা কেমন? চাহিদা প্রচুর। বনরাজা চাহিদা হচ্ছে, করকনাথে যেমন ষাঁড়া এখন আর নেই, ষাঁড়া সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তো আপনার কিরকম লাভ হয়? আমার মোটামুটি লাভ ভালোই হয়। যেমন করকনাথ আমি বাড়িতেই গোটাটাই বিক্রি করে দিচ্ছি 500 টাকা করে। মানে খরচপাতি আপনার লাভ কিরকম থাকে? খরচ বাদে আমার আগে কম ছিল, এখন আমার অভিজ্ঞতাটা বেশি হওয়ার জন্য এখন মোটামুটি হাফ হাফ লাভ থাকছে। আমি জানি যে বর্ষাকাল বা গ্রীষ্মকাল বা শীতকাল এক একটা সময় তো রোগের প্রাদুর্ভাব অনেক বেশি হয়ে থাকে, এবং সে সময় দেখা যায় যে মহামারী, অর্থাৎ মারাও যায় অনেক প্রাণী। তো সেক্ষেত্রে আপনি আগাম সতর্ক ব্যবস্থা নেন। যেমন হাঁসের জন্য ডাক প্লে ভ্যাকসিন যেটি আমি দিয়েছি 1 মাসে, বাচ্চা যখন নিয়ে আসি 1 মাসের মাথাতেই ডাক প্লে ওই বছরে একবার দিতে পারলে হাঁসের আর আশা করি কিছু হবে না। আর কিমির ওষুধও 6 মাস পর পর আমরা দিই। আর মুরগির জন্য রানীক্ষেত ভ্যাকসিন, গ্রাম্যটাও দিতে হয় মাঝে মাঝে যখন পা ফুলে যায় তার জন্য। এই দুটো দেওয়া থাকলে মুরগিরও কোনো সমস্যা আসবে না। আর কিমির ওষুধটা মেনটেন করতেই হবে। কিমি যদি 6 মাস পর পর দেওয়া হয় তাহলে আর রোগ আসবেই না। আর হাঁস মুরগি ঘরে মাঝে মাঝে চুন দিয়ে পরিষ্কার করতে।
তো আপনি এতদিনের আপনার একটা অভিজ্ঞতা রয়েছে, তো দেখতে পাচ্ছি যে আপনার সামনে একটা পুকুর রয়েছে, ছোট্ট একটা ডোবা যেটা আমরা বলে থাকি সেটাও রয়েছে। এটা কি ওদের জন্যই করেছে, হাঁসের জন্যই করেছে? হ্যাঁ, হাঁসের এটাও আছে এবং একটা আমার 2 বিঘা পুকুর আছে, সেখানেও হাঁস আছে আমার। তো এই যে হাঁস মুরগি পালন করেছেন এবং এর চাহিদা প্রচুর রয়েছে, আমরা জানি করুণাতে বিশাল একটা চাহিদা রয়েছে, তো বাসস্থানটা কিরকম হওয়া উচিত? মানে আপনি চাষ করছেন, এতটা অভিজ্ঞতা রয়েছে, যারা চাষ করবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে বাসস্থানটা কিরকম হওয়া উচিত? বাসস্থানটা এমন করবেন যেন উত্তর দিক থেকে হাওয়াটা দক্ষিণ দিকে বয়ে যায়, আচ্ছা, মানে পূর্ব পশ্চিমে লম্বা হতে হবে। তার কারণ? ওই হাওয়াটা ঢুকবে এবং সূর্যটাও পূর্ব থেকে ঘুরে পশ্চিমে যায়, রোদটাও ঢুকবে। হাওয়া ঢুকলে পরে রোগবালাইটা একদম হবে না, ফার্মটা দূষণমুক্ত হয়ে থাকবে। আর যদি হাওয়া না ঢুকে, হাওয়া বাতাস, তাহলে ওখানে অটোমেটিক একটা ভাইরাস ঢোকার ভয় থাকবে। তো আমি দেখতে পাচ্ছি যে আপনি ছাউনি যেটা দিয়েছেন টিনের দিয়েছেন, তো এখন তো প্রচন্ড গরম, সেক্ষেত্রে কোনো ক্ষতির আশঙ্কা থাকে? না, দেখুন আমার টিনের ছাউনির উপর চারিদিকে গাছ আছে, দেখুন, আর গাছে ঢেকে আছে, তার জন্য পুরোটাই ছাওয়া। এর জন্য কোনো অসুবিধা হয় না? এর জন্য কোনো অসুবিধা হয় না, বাট প্রচুর গাছ তো দেখি না, পুরো ছাওয়ার মধ্যে আছে। খড় দিলে হয় কি, মানে আপনার লেবারের সমস্যা হয়, ছাওয়া নেই। আর এই যে গাছপালা আছে, বর্ষার সময় জল ধরে খড়টা পচে যায়, আর টিনটা দেওয়া থাকলে এই সমস্যাটা হবে না। আচ্ছা, তো এই যে আমি দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে এই হাঁস মুরগিগুলো রয়েছে, এগুলোকে কি ছেড়ে দেওয়া হয়? হ্যাঁ, এ তো খোলা আছে, বাকিরা খোলা আছে, এগুলো বাচ্চা বলে এদিকে ভেতরে রাখা আছে, বড়গুলো খোলা আছে, ফাঁকা দিয়ে নেট দিয়ে ঘেরা আছে, দেখুন। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনি তো বিভিন্ন জায়গায় গেছেন এবং সেখানে পরামর্শ নিয়েও আজকে এগুলো করছেন। পুকুরও রয়েছে বিশাল, দেখতেই পাচ্ছি 2-3টে, সেখানে তো মাছ চাষ করেছেন, কি কি ধরনের মাছ চাষ করেছেন? আমার মাছ চাষ আছে, দেশি মাছ বলতে রুই, মিরিক, কাতলা, সিলভার, ব্ল্যাক কাপ, গ্রাস কাপ, রূপচাঁদ আর আমেরিকান। কত বিঘা জমিতে মাছ চাষ করেছেন? আমার এখন আছে 5 বিঘার মতো। একটাই দুটো বড় পুকুর আছে 2 বিঘে করে, আর একটা 1 বিঘা একটা। তো পুকুরে তো পরিচর্যা দরকার হয়ে থাকে, কি ধরনের পরিচর্যা করেন? পুকুরে মাছ চাষের মূল উদ্দেশ্য চুন। এবার চুনটা আমি কি করে দেবো, আমার এই যে পিএইচ পেপার আছে, আমি পিএইচ পেপারে দেখে নিই যে জলের কি অবস্থা। যদি 7.5-এর মধ্যে থাকে তাহলে চুন দিই না, যখন দেখি 7.5-এর নিচে নেমে যাচ্ছে তখন বিঘেতে 20 কেজি করে চুন দিই। তো এই যে পিএইচ বলছেন, এটা দেখেন, কিভাবে দেখেন আপনারা? ওই ওখান থেকে 1 গ্লাস জল নিলাম, জলে পিএইচ পেপারটা কেটে একটুকু জলে ঠেকাইলাম, ঠেকানোর পরই কালার আসবে, কালারে গায়ে গায়ে নাম্বারিং কি করা। ধরনের কালার আসে? কালার আছে, সবুজ আছে, লাল আছে, হলুদ আছে। আস্তে আস্তে যে আমাদের যে পিএইচের যে কালারটা, পেপারে গায়েই দেখুন একদম পরপর নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এই নাম্বারে যখন 6.5 হয়ে যাবে তখন আমাকে অটোমেটিক চুন দিতেই হবে। আর 7.5 হয়ে গেলে এই কালার মিলে গেল, তার মানে আমার চুন লাগবে না পুকুরে। আচ্ছা। তো অনেক সময় দেখতেই পাই আমরা যে জলের রং যদি খারাপ হয়ে যায় বা সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেন? চুন দিই প্রথমেই, তারপর পটাশ। আচ্ছা, পটাশ দিলে মাছের ভাইরাসটাও থাকবে না। যে মাছ যদি কোনো কারণে দেখা যাচ্ছে 2-1টা মারা যাচ্ছে, তাহলে পটাশ দিয়ে জলটাকে পরিষ্কার করে নিতে হবে। তো জল পরিষ্কার রাখার জন্য আপনারা চুন দেন এবং পটাশটাও দিয়ে থাকেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অনেক সময় দেখি যে মাছেরও রোগ হয়ে থাকে, যেগুলো আমরা দেখে থাকি যে মাছের কানকোর মধ্যে একটা ঘা থাকে বা লাল হয়ে থাকে, এগুলো কি হয়ে থাকে আপনার? আমার এখন আপাতত হয়নি, অনেক আগে একবার হয়েছিল, তার জন্য আমি তখন আমার কেবিকে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষ্ণদা ছিলেন, উনি ওনার ওখান থেকেই একটা শ্যাম্পু টাইপের দিয়েছিলেন আর একটা পাতা অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, যে এটা কলের জলে গুলবেন, গুলে পুকুরে, গোটা পুকুরটা ছিটিয়ে দেবেন, আর অ্যান্টিবায়োটিকটা ওই 2টো করে দিন বিকাল দিকে জলের মধ্যে গুলে ছিটিয়ে দিতে বলেছিলেন। ওতেই আমার তারপরে কিন্তু এখন কানকো রোগ বা গা গলা ফুলে পচে যাওয়া এইসব রোগ এখন আপাতত আসেনি। তো মাছ কি সারা বছরই থাকে? আমার সারা বছর। এই তো একজন নিয়ে গেলেন একটা অর্ডারে মাছ, ওনার বিয়ে ছিল, ছেলের বিয়ে, ওই 2 কেজি সাইজের গোটা 10 কাতলা নিয়ে গেলেন। সারা বছর তো জল থাকে পুকুরের মধ্যে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেন? ওই সাবমার্সেল দেখতে পেয়েছেন, ওই সাবমার্সেল, ওখান থেকে জল পুকুরে ভরা হয়। তো মাছের বৃদ্ধির জন্য আপনারা কি ব্যবস্থা নেন? আমি এমনি কোনো কীটনাশক কিছুই ব্যবহার করি না। আমার হচ্ছে সরষের খোল, কুঁড়ো, চাল আর রাইস ব্রান যেটা সিল্কি, এই দিয়ে আমি, আর মাঝে মাঝে আমার এই যে দেখছেন আদিবাসী পাড়া আছে, ওনাদের যখন কোনো বিয়ে থা ভোজ কাজ হয়, শ্রাদ্ধ, তখন ওনাদের কাছে প্রচুর পচায় মদের ম্যাটা পাওয়া যায়, ওই ম্যাটা আমি রেখে দিই যত্ন করে, প্রতিদিন ওই 10 কেজি 12 কেজি করে পুকুরে দেওয়া হয়।
ওটা কি সারা বছরই দেন ওটা? হ্যাঁ, সারা বছর ওদের তো অনুষ্ঠান থাকে, আবার ওই পাড়াতেও পাওয়া যায়। ওটা মাছের খাবার হিসাবে দেন? হ্যাঁ, ওটা ভালো খাবার মাছের। এছাড়া আর কি খাবার দেন? এছাড়া সরিষের খোল, রাইস ব্রান যেটা সিল্কি, এটা পাইল করে, আর আপনার অ্যাজোলা রোদে শুকিয়ে রেখেছি, ওই অ্যাজোলা পাইল করে, আর একটু ওই খুদকে ভাতের মতো করে, হালকা ভাতের মতো করে ওইটা। অ্যাজোলা চাষ করেন? অ্যাজোলা চাষ করে, এই পান্নাত আছে, একটু গেলে দেখানো যাবে। এটা তো প্রশিক্ষণ নিয়েছিলেন? হ্যাঁ, রচীন্দ্র কৃষি বিজ্ঞান থেকে, ওখান থেকেই আমাকে প্রথম দিয়েছিলেন। এখন এই দুটো চৌবাচ্চা আর বড় বানে আছে। অ্যাজোলা আমি মুরগিকেও দিই, হাঁসকেও দিই। আজকে যে এত ভালো জায়গায় পৌঁছেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, পুরস্কারও নিয়ে এসছেন আপনি, তো রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখানেও সাথেও আপনাদের বিশেষজ্ঞ বা কৃষি বিজ্ঞানী যারা রয়েছে তাদের সাথেও কিন্তু আজকে যোগাযোগ করে আপনি আজকে সফল হয়েছেন, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, এবং আমি আমার আশেপাশে অনেকেই আমার কাছে হাঁস মুরগি কিনতে আসে, ওনার দিকে আমি একটাই পরামর্শ দিই, দেখুন আমার কাছে বারবার কিনতে আসার থেকে আপনারা যদি বাড়িতে গোটা 20টা করে পালন করবেন, যা অসুবিধা হবে আপনারা আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে ঠিক ঠিক পরামর্শ দেবো, আপনারা নিজেরা পালন করুন। এইভাবে আমি তো স্বনির্ভর হয়েছি, সফলতা হয়েছি, এবং আমার দেখে দেখে আমার পাশের গ্রামেই উনি করছেন। হ্যাঁ, ওনারও একটা পুকুর আছে, উনি 50টা মতো হাঁসের বাচ্চা আমি ওনাকে যোগাযোগ করে দিয়েছি, আমার এখান থেকে নিয়ে গেছেন। আর খঞ্জনপুরেও একজন করছেন, উনি 20টা দিয়ে শুরু করেছেন। আর বান্নগ্রামে উনি 50টা নিয়ে শুরু করেছেন। আর আমার এই আদিবাসী পাড়াতেই একজন মহিলা আছেন, উনি 50টা আমার কাছে নিয়ে শুরু করেছেন। তারা সবাই সফল হয়েছেন? ওনারাও সফলের দিকে, ওই জন্যই ওনারাও নিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা একজন সফল চাষি বন্ধুর সাথে কথা বললাম, তিনি সব ধরনের চাষবাস করে থাকেন, শুধুমাত্র যে হাঁস মুরগি পালন না, প্রাণী পালন থেকে আপনি মাছ চাষ বা সবজি চাষ করুক, কিন্তু আজকে তিনি সফল হয়েছেন। ধন্যবাদ। নমস্কার। কিষাণ বাণীর দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো অর্থকরী ফসল হিসেবে লঙ্কার চাষ এ বিষয়ে আমরা কথা বলবো বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের কৃষ্ণপুর গ্রামের প্রগতিশীল চাষি বন্ধু উত্তম কুমার পালের সঙ্গে। উত্তমবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। উত্তমবাবু, বীরভূম জেলাতে মশলার চাষ খুবই কম হয়, যেটুকুনি হয় লঙ্কা। তো সেভাবে কি লঙ্কার চাষ হয় আপনার এলাকাতে? না, সেভাবে হয় না, কিছুটা হয় শীতের পরে পরেই চাষটা শুরু করে, এবং বর্ষা শুরু হলেই সেগুলো বৃষ্টির জল জমে গিয়ে নিচু জমিতে চাষ হয়, লঙ্কা গাছ তখন আর থাকে না। কিন্তু আমি এই চাষটাকে বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে আমি গতবার ওল লাগিয়েছিলাম, আমার উঁচু জমি, তা 10 ঝাড় লঙ্কা গাছ ছিল, সেটা বর্ষা থেকে লঙ্কাটা ফলন দিতে শুরু করেছিল। সেই ফলনটা আষাঢ় মাস থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত চলেছিল। এই কম মাসে আমি ওই 10টা গাছ থেকে প্রায় 2000 টাকার লঙ্কা বিক্রি করেছিলাম। তা দেখলাম এটা একটা অর্থকরী ফসল হিসেবেকে ধরে নেওয়া যেতে পারে। এই ভেবে আমি এবছর 10 কাঠা জমিতে লঙ্কা চাষ করেছি, 1000 ঝাড় লঙ্কা লাগিয়েছি। এই সবে 2-4টে করে ফুল এসে ফলন দিচ্ছে, বর্ষা থেকে পুরোপুরি ফলনটা দেবে আমি এটা আশা করছি। আপনি যেটা বললেন যে শীতের শেষের দিকে লাগানো হয় এবং বর্ষার আগে আগেই শেষ হয়ে যায়, আপনার ব্যাপারটা তা নয়। না, আমার ব্যাপারটা ওটা নয়, আমি বর্ষা থেকেই ফসলটাকে নেব। ওই সময়ে লঙ্কা চাষটা চারিদিকে বৃষ্টি হয়ে গিয়ে নিচু জায়গাগুলোতে আর থাকে না, তখন ওই দিক থেকে বাজারটাও আমার কোনো অসুবিধা হবে না, এবং ফলনটাও বেশি পাওয়া যাবে। বৃষ্টিটা গাছের উপরে পড়লে নানা রকম পোকামাকড়ের উপদ্রবটা কম হবে, গাছটা অনেক দিন থাকবে, সেচটাও কম লাগবে, এবং ওই সময়ে বাজারে লঙ্কা কম থাকার জন্য বাজারটাও বেশি পাওয়া যায়। একেবারে শীত পর্যন্ত? হ্যাঁ, শীত পর্যন্ত, অগ্রহায়ণ মাস পর্যন্ত লঙ্কাটা থাকবে। তারপরে ওই জমিতে কি হবে? ওই জমিটা লঙ্কা গাছটা কেটে দিয়ে এবার একটা স্বল্প সময়ের একটা ফসল লাগাইতে হবে আমাকে। সেখানে শশা হতে পারে, একটা বরবটি লাগানো যেতে পারে মাস 3-এর মধ্যে। এটা আপনার বাড়ির কাছের জমি? হ্যাঁ, বাড়ির কাছে জমি এটা আমার। এই যে আপনি বলছেন যে 10টা গাছে 2000, তার মানে এক একটা গাছে 200 টাকা। এবারে লাগিয়েছেন 1000 গাছ, তার মানে যদি ওই পাটিগণিতের অঙ্কে আমরা যাই তাহলে তো 2 লাখ টাকা। আচ্ছা, 2 লাখ টাকার মধ্যে খরচও নিশ্চয়ই আছে? হ্যাঁ, নিশ্চয়ই খরচ আছে। আমরা সবটা শুনবো। 10 কাঠা জমিতে যদি 1 লাখ টাকাও লাভ হয়, মানে বিঘে 2 লাখ টাকা, এটা তো ব্যাপক লাভ। হ্যাঁ, এটা ব্যাপক লাভ। এটা যদি ধানের কথা ভাবি আমরা, ধরুন বছরে 2বার যদি ধান লাগানো হয়, কত আর লাভ হতে পারে?
বোরোতে 3 থেকে 4 হাজার টাকা বিঘেতে, আর আমনে 4 থেকে 5 হাজার টাকা, 6 হাজার টাকা, খুব বেশি হলে 10 থেকে 12 হাজার টাকা এক বিঘেতে। হ্যাঁ, 10 থেকে 12 হাজার টাকার বেশি লাভ হবে না, আর এটা 10 কাঠাতে 1 লাখ। 1 লাখ টাকাই হবে। একটু হিসেবটা জেনে নেব, খরচটা কোথায় কি হচ্ছে এবং কত ফলন হচ্ছে এবং লাভটা কিভাবে এতটা আসছে। 1 কাঠা যদি হিসেব করে বলি, তাহলে এই লঙ্কা গাছগুলোকে 2.5 ফুট বাই 2.5 ফুট দূরত্বে যদি আমি লাগাই, 1 কাঠাতে প্রায় 100 বা তার থেকে 2-4টে বেশি গাছ লাগানো আমার যেতে পারে। এবার এটাকে খোসা করার জন্যে সর্বোচ্চ 1,000 টাকা মজুরের খরচ হতে পারে। না, তার আগে চারার খরচটা? হ্যাঁ, চারার খরচটাতে 500 টাকা হবে সর্বোচ্চ। আমি বিচন কিনে এসে বাড়িতে চারাটা করব, বাজার থেকে কিনে আনা সে চারাটা ভালো হতেও পারে, না হতে পারে। আমি একটা উন্নত জাতের লঙ্কা নিয়ে আসবো, হয়তো বুলেট লঙ্কাটা খুব ভালো জাতের লঙ্কা, ওই বিচন নিয়ে এলাম, বিচন আনার পরে বিচনটাকে শোধন করে মাটিতে বুনলাম, বোনার পরে চারাটা যখন 6 পাতা করে হয়ে যাবে, তার আগে কিন্তু আমাকে লঙ্কার চারাটা পরিচর্যা করতে হবে। এর একটা পরিচর্যা হচ্ছে গিয়ে ওই সাদা মাছি মাকড়ের আক্রমণটা বেশি হয়, ওইটাকে যেন চারা অবস্থায় না আসে। ওইটা চারা অবস্থায় চলে এলে লঙ্কা গাছের ফলন হবে না। ওটা কি করে আটকাচ্ছেন? ওইটাকে ওই ইমিডাক্লোরোপিড, এসিফেট এই জাতীয় স্প্রে করলে ওইটা আসবে না। 10 দিন 15 দিন পর পর স্প্রে করতে হবে। তো এই যে 500 টাকার মতো খরচ হবে বলছেন, আপনি যা বললেন তাতে তো 100 চারার অনেক বেশি হবে। 500 টাকাতে আমার 1000 চারা হয়ে যাবে, আমি 10 কাঠা যখন লাগাবো তখন। 10 কাঠা লাগিয়েছেন, তার জন্যে আপনার 1000 চারা, এবং সেটা ওই টাকাতেই হয়ে যাবে। হ্যাঁ, 500 টাকাতেই হয়ে যাবে। 1 কাঠার হিসেবে আপনি দিচ্ছিলেন, সেটা হচ্ছে 1000 টাকার মতো শ্রমিক লাগবে। এই লঙ্কা চাষটা তো দীর্ঘদিনের ফসল থাকছে, প্রায় 9 মাস থেকে যাচ্ছে, তখন 5 বার একে পরিচর্যা করতেই হবে। যদি একটা মজুরির এক বেলাতে যদি 200 টাকা লাগে, তাহলে 5 দুগুণে 100,000 টাকা লাগবে, তার বেশি লাগবে না আমার। আপনি যখন লাগাচ্ছেন তখন তো শ্রমিকের খরচ আছে। না, তখন ওই একটা মজুরিই 1 কাঠা জায়গাতে লাগিয়ে দিতে পারবে। আর সারের কথা যেটা বলছিলেন, সারের খরচ, যেমন জৈব সার যদি আমি 1 কাঠাতে 1 কুইন্টাল দিই, ওই গোবর জাতীয় বা খড়পচা এসব নিয়ে হয়, সেটা নয় 2 টাকা কিলো পড়বে, সেখানে 1 কুইন্টাল দিলে 200 টাকা লাগছে আমাকে। তারপরে আমাকে লাগছে মূল সার হিসেবে দিতে হবে 1 কাঠার জন্যে 1 কেজি ইউরিয়া, 5 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, 1 কেজি পটাশ এমওপি এবং 5 কেজি খৈল। 1 কেজি ইউরিয়াতে হয়তো 9 টাকা পড়লো, 5 কেজি সিঙ্গেল সুপার ফসফেটে 14 টাকা কেজি হলে 70 টাকা পড়বে। 1 কেজি পটাশ যদি দিয়ে লাগছে আমার 38 টাকা কিলো, 38 টাকা লাগছে। আর 5 কেজি সরষের খোল 150 টাকা। আর কি কি লাগছে? চাপান হিসেবে সার দিতে হবে 3টে কি 4টে ধাপে দেবো আমি। 4টে ধাপে যদি দিই, তাহলে NPK 14-35-14 একটা বাজারে সার পাওয়া যায়। এটার নাইট্রোজেন 14%, ফসফেট 35%, 14% পটাশ থাকে। যদি আমি 4 বার দিই, 1 কাঠা জায়গায় যদি 2 কিলো করে দেবো, তার দাম হচ্ছে 4টে 32-320 টাকা। ইউরিয়া তার সঙ্গে 500 গ্রাম করে দেবো, তাহলে 2 কেজি লাগছে, সেখানে 9 দুগুণ 18 টাকা। সেচ দিতে জলে 1 কাঠা জমিতে ফাল্গুন মাস থেকে যদি আমি শুরু করি, 15 বার জল দেবে, কাটা 20 টাকার বেশি জলে খরচ পড়বে না। বিঘে 1 বার করে জল দিলে 20 400 টাকা বিঘে, বেশি পড়বে না। আমি 15 বার ধরলাম ওইটাকে, তাহলে 15 দুগুণে 30-300 টাকা লাগছে। কিন্তু 1 কাঠা হলে তো ধরুন আপনাকে 20 টাকার জল তো সাবমার্সিবলে দেওয়া খুব মুশকিল। আমি এটাকে হিসেব করছি, আমি 10 কাঠা তো লাগিয়েছি, আমি একটা 1 কাঠার উপরে হিসেব করছি। 10 কাঠা লাগালে সে 200 টাকা লাগবে একেবারে। এবার বিষের খরচ যদি 1 কাঠা ধরে 400 টাকার বেশি পড়বে না। এবার এইদিকে এই লঙ্কা চাষের একটা বড় সমস্যা হচ্ছে সাদা মাছি মাকড়ের আক্রমণ বেশি হয়, যাতে এইটা না হয় প্রথম থেকেই আমাকে লক্ষ্য রাখবে। এইটা যদি ঠিকঠাক করে রেখে যায়, অত্যধিক লাভজনক ফসল একটা। সাদা মাছি এবং মাকড়, এর জন্য আপনি কি কি ব্যবস্থা নিচ্ছেন প্রথম থেকে? প্রথম থেকে ইমিডাক্লোরোপিড বলে একটা ওষুধ আছে, এটাকে স্প্রে করা হয়। 1 ওষুধ বারবার দিলে হবে না। এসিটামিপ্রিড বলে একটা বাজারে ওষুধ পাওয়া যায়, ওটাকে একবার দিলাম, এটাকে একবার দিলাম। এরপরে তখন যদি পরবর্তী ক্ষেত্রে যদি কিছু করা হয়, মিশ্র ওষুধও দেওয়া হয়। এসিফেড ইমিডাক্লোরোপিডের একটা মিশ্রণ দেওয়া হয়। এই ঘুরিয়ে ফিরিয়ে দিলে পোকাগুলো রেজিস্ট্যান্সটা কমে যাবে। আর একই ওষুধ বারবার দিলে কিন্তু ওটা রেজিস্ট্যান্স বেড়ে গেলে তখন আর ওষুধে কোনো কাজ করবে না। এরপরেও যদি কোনো অসুবিধা হয়, কুড়ে লাগা যদি এসে যায়, ওবেরন বলে একটা বাজারে ওষুধ কিনতে পারা যায়, স্পাইরোমেসিফেন, এই ওষুধটাকে স্প্রে করলে কুড়িয়ে ছেড়ে যাবে 15-20 দিনের মধ্যে। পরপর ওই ব্যবধানে 2 বার দিলে
এটা সম্পূর্ণরূপে চলে যাবে। লঙ্কার কুটে রোগটা খুব সমস্যা মানে শীতকাল থেকে বর্ষার আগে পর্যন্ত ওইটা চরমতম সমস্যা, কিন্তু বর্ষা পড়ে গেলে ওই সমস্যাটা চলে যায়। বৃষ্টি হওয়ার জন্য বারবার পাতাগুলো ধুয়ে যায়, তখন ওই রোগটা আসতে চায় না। ওই জন্যই আমি বর্ষার সময়টাকে বেছে নিয়েছি। এরপরে আর কি খরচ? ওই ফসলটা তোলানোর জন্য একটা খরচ হয়। এক কাটা যদি 100 ঝাড় লঙ্কা গাছ থাকে, 3 থেকে 4 কেজি লঙ্কা আমি 3.5 কেজি ধরলাম, তাহলে 3.5 কুইন্টাল লঙ্কা আমি পাবো। এই 3.5 কুইন্টাল লঙ্কাকে তোলা দিতে গেলে একটা মজুর করলে 300 টাকা তাকে মাইনে দিলে সে সারাদিনে 30 কেজি বেশি লঙ্কা তুলতে পারবে না। তাহলে 10 টাকা করে কেজিতে পড়ছে, তাতে 3.5 কুইন্টাল লঙ্কা তুলতে 3,500 টাকা মজুরি হিসেবে দেবে। এটা যদি নিজে আমি করতে পারি তাহলে সেটা আমার খরচটা কমে যাবে। আপনি পরিচর্যার কথা বলছিলেন 4-5 বার, সেটা তো এক বেলার পরিচর্যা। এটা ধরুন যদি কোনো চাষি বন্ধু নিজে করে নিতে পারেন তাহলে ওই 1000 টাকা হ্যাঁ কমে যাবে, ওই খরচটা অনেকটাই কমে যাবে। আপনি যে জৈব সারের হিসেবটা করলেন সেটাও তো বেশিরভাগ চাষি বন্ধুর বাড়িতেই থাকে। হ্যাঁ বেশিরভাগ থেকে আমার নিজের বাড়িতেই আছে, আমি সেই নিজে থেকে দেবো, ওই খরচটাও আমার কম হবে। কিন্তু যার যে কোনো কিছুই নাই ভেবে করতে যাবে, তখন তার ক্ষেত্রে তো এগুলোকে একটা হিসেব করতেই হবে। সেই হিসেবটা কত হলো তাহলে মোট? প্রায় 6,000 টাকা খরচ হয়ে গেল একবারে সমস্ত তোলাই। 6,000 টাকা। এর মধ্যে তো তোলার খরচটাই মেইন। হ্যাঁ তোলার খরচটাই বেশি হবে, মানে প্রায় 3 থেকে 3,500 টাকা। এমনি খরচ মোটামুটি 3 থেকে 3,500 টাকার মতো হচ্ছে। তার মধ্যে ধরুন সারের খরচটা, পরিচর্যার যে খরচটা, সেই খরচটা যদি নিজে করে নেওয়া যায় আর তোলাটাও যদি নিজে করে যায়, তাহলে তো কাঠাতে 1,000-1,000 বেশি খরচ হওয়ার কথা না। না তার বেশি খরচ হওয়ার কথা নয়, কিন্তু আমি যখন লাভজনক করে অনেকটা লাগাবো 10 কাঠা, তখন তো নিজের পক্ষে সম্ভব হবে না। তখন নিজের পক্ষে সম্ভব হবে না, তখন আমাকে একটু হিসেব করে মজুর লাগাই দেবে, সবই করতে হবে। সেক্ষেত্রে 6,000 টাকা আমরা ধরে নিতে পারি। কাঠাতে 3.5 কুইন্টাল বলছেন। 100 ঝাড় গাছ আছে, তাহলে একটা টাকা যদি 3.5 কেজি করে লঙ্কা পাই, 6 মাস আমি ফসলটা তুলতে পাবো, 3.5 কেজি পাবোই। তাহলে 3.5 কুইন্টাল হচ্ছে। বাজারে যদি আমি 35 টাকাও কেজি পাই, তাহলে 12,500 কাছাকাছি আমি টাকা পাবো। তাহলে 6,000 টাকা খরচ গেলেও আমার 6,000 6,500 টাকা থেকে যাচ্ছে।